হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ গ্রামারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভার্ব নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসগুলোতে আমরা পার্টস অফ স্পিচের তিনটে পার্ট আলোচনা করেছি, সেগুলো হলো নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। আজকের ক্লাসে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। ভার্ব নিয়ে আলোচনা করার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের মনে রাখতে হবে। ভার্ব হলো ইংলিশ গ্রামারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় বলা যেতে পারে। আমাদের যেমন চোখ ছাড়া অন্ধ, ঠিক তেমনই সেন্টেন্স বা সেন্টেন্স স্ট্রাকচার ভার্ব ছাড়া অন্ধ। আমরা যদি সাবজেক্ট আর ভার্বের এগ্রিমেন্ট ঠিক রাখতে না পারি, তাহলে সেই সেন্টেন্সটা আমাদের ঠিক হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যাবে। তাই আমাদের নির্ভুল সেন্টেন্স লিখতে হলে, আমাদের নির্ভুল সেন্টেন্স বলতে হলে অবশ্যই ভার্ব সম্বন্ধে আমাদের একটা সঠিক ধারণা থাকা দরকার। তাই ক্লাস শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নেব ভার্বের ডেফিনেশন বা ভার্ব কাকে বলে। ভার্ব হলো একটা অ্যাকশন ওয়ার্ড বা একটা স্টেট ওয়ার্ড। সেটা কেমনভাবে, সেটা আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব, তারপরে আমরা ভার্বের ডেফিনেশনে আসব। ভার্ব মানে হচ্ছে কিছু করা বা কিছু থাকা বা কোনো কিছু হওয়া। কেমনভাবে দেখা যাক, যেমন অ্যাকশান। অ্যাকশানের মাধ্যমেই আমরা বুঝতে পারছি ভার্ব মানে কিছু করা। সেটা দেখা যাক। হি রিডস, সে পড়ে। তাহলে রিডস বা রিড একটা ভার্ব। কেউ কিছু করছে, সে পড়ছে। ক্লিয়ার? আই রাইট, আমি লিখি। আই রাইট, তাহলে রাইট একটা ভার্ব, অ্যাকশন ভার্ব। সে কিছু, আই রাইট, আমি লিখি, সে কিছু করে। দে প্লে, তারা খেলে। তাহলে প্লেটাও একটা ভার্ব, তারা খেলে। এই ওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা অ্যাকশান বোঝালাম। প্রত্যেকটা ডু ভার্ব অ্যাকশান ক্যাটাগরির মধ্যে পড়বে বা কিছু করা সেটা বোঝাবে। ডু ভার্ব কি, সেটা আমরা কিছুক্ষণ পরে জেনে নেব। তারপরে দেখা যাক ভার্ব মানে আমরা কি বলেছিলাম, কিছু করা, সেটা তো আমরা দেখলাম। এছাড়াও ভার্ব মানে থাকা বা হওয়া, সেটাও বোঝায়, যেটা হচ্ছে স্টেট। স্টেট মানে হচ্ছে কিছু থাকা বা কিছু হওয়া। সেই ভার্বটার মাধ্যমে আমরা কোনো স্টেট, অবস্থা, থাকা, হওয়া, সেই জিনিসটা বুঝতে পারবো। কেমনভাবে দেখা যাক। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এখানে ভার্ব কোনটা? অ্যাম। আই অ্যাম এ স্টুডেন্ট। তাহলে এটা কি বোঝালো? কিছু হওয়া। আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। পরেরটা দেখা যাক। হি ইজ ইন কলকাতা, সে কলকাতায় আছে। তাহলে তাহলে ভার্ব মানে কি হলো? কিছু থাকা, সে কলকাতায় আছে। ক্লিয়ার? দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। থাকা বোঝালো। দ্য বার্ড ইজ ডেড, বার্ডটি হয় বা পাখিটি হয় মৃত। তাহলে কিছু হওয়া বোঝালো। কিন্তু আমরা কি দেখলাম? অ্যাকশন আর স্টেট। অ্যাকশন মানে কিছু করা, ভার্ব মানে কিছু করা। স্টেট, ভার্ব মানে স্টেট, সেটা অর্থে কিছু থাকা বা কিছু হওয়া বা কোনো স্টেট বা সিচুয়েশান। তাহলে এখন তো আমরা ভার্বের ডেফিনেশনটা বুঝতে পারলাম, যে ভার্ব কীভাবে ফাংশন করে বা ভার্ব কাকে বলে। কিন্তু এখানে আমরা বিভিন্ন রকম ভার্বের এক্সাম্পল দেখছি। কোথাও আমরা দেখছি ডু ভার্ব, কোথাও আমরা দেখছি বি ভার্ব, কোথাও আমরা দেখছি হ্যাভ ভার্ব। তাহলে মেন যে ভার্বগুলো আছে, সেই ভার্বগুলো নিয়ে আমরা কীভাবে সেন্টেন্সে খেলা করব বা কীভাবে সেন্টেন্স লিখব বা কীভাবে সেন্টেন্সে ফাংশন করব, সেটা আমরা এবার জেনে নেব। আমরা যদি কোনো ইংলিশ গ্রামারের বই খুলে দেখি, তাহলে আমরা সেখানে বিভিন্ন রকমের ভার্ব সম্বন্ধে দেখতে পাবো, যেমন ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, স্টেট ভার্ব, ইভেন্ট ভার্ব, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমাদের বেসিক ধারণা ভার্ব সম্বন্ধে ক্লিয়ার করতে গেলে আমাদের প্রথমে মেন টু টাইপস অফ ভার্ব সম্বন্ধে আমাদের ধারণা একদম ক্লিয়ার থাকতে হবে। তাই
প্রথমে আমরা অত রকম ভার্বের টপিকে না গিয়ে বা অত রকম ভার্বের টাইপে না গিয়ে আমরা ভার্বের বেসিক জিনিসটা ক্লিয়ার করব, তবেই আমাদের ভার্ব সম্বন্ধে একটা ক্লিয়ার ধারণা তৈরি হবে। আগে আমরা সেন্টেন্সগুলো বা এক্সাম্পলগুলো দেখব, তারপরে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটাতে আসবো। তাহলে দেখা যাক। প্রথম সেন্টেন্সটা দেখো, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে অ্যাম একটা ভার্ব, হি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে ইজটা ভার্ব, ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র। এখানে আরটা ভার্ব, দে হ্যাভ এ কার, তাদের একটি গাড়ি আছে। এখানে হ্যাভটা হচ্ছে ভার্ব, হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে। সেখানে হ্যাজটা হচ্ছে একটা ভার্ব, সি ডাজ দ্য সাম, সে অঙ্কটা করে। এখানে ডাজটা হচ্ছে একটা ভার্ব। এই সেন্টেন্সগুলো কেন লিখলাম পরের সেন্টেন্সগুলো দেখলে আমরা বুঝতে পারবো। আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। এখানে অ্যামটাও ভার্ব, প্লেয়িংটাও একটা ভার্ব। হি ইজ প্লেয়িং ক্রিকেট, এখানে ইজটাও একটা ভার্ব, প্লেয়িংটাও একটা ভার্ব। ইউ আর প্লেয়িং ক্রিকেট, এখানে আরটা একটা ভার্ব, প্লেয়িংটাও একটা ভার্ব। দে হ্যাভ বট এ কার, তারা একটি গাড়ি কিনেছে। এখানে হ্যাভটাও একটি ভার্ব, বটটাও একটি ভার্ব। হি হ্যাজ বট এ কার, সে একটি গাড়ি কিনেছে। এখানে হ্যাজটাও ভার্ব, বটটাও একটা ভার্ব। সি ডাজ নট ডু দ্য সাম, সে অঙ্কটা করেনি বা করে না, সে অঙ্কটা করে না। এখানে ডাজটাও একটা ভার্ব, ডুটাও একটা ভার্ব। তাহলে এর মধ্যে আমরা কি পার্থক্য নির্ধারণ করতে পারি? এখানে আমরা দেখছি এখানে একটা করে আমরা ভার্ব লিখছি, এখানে আমাদের ভার্বের সংখ্যা হয়ে যাচ্ছে দুটো। এখানের এই দিকের প্রত্যেকটা সেন্টেন্সে আমরা একটা করে ভার্ব লিখেছি, এই দিকের সেন্টেন্সে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা দুটো করে ভার্ব লিখেছি। তাহলে এর থেকে আমাদের কি ধারণা করতে হবে? এর থেকে আমাদের ধারণা করতে হবে ভার্বের যে টাইপসগুলো আছে তার মধ্যে মেন দুটো টাইপ সম্বন্ধে আমরা বলেছি আলোচনা করব। সেই দুটো টপিক কি? একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, আর একটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব কি? যে ভার্বটা নিজে থেকেই একটা সেন্টেন্সকে দাঁড় করাতে পারে বা অর্থটা বোঝাতে পারে, সে নিজেই সব। মেন ভার্ব হচ্ছে সে নিজেই সব, সে নিজে একাই একটা সেন্টেন্সকে দাঁড় করাতে পারে, তার অন্য কোনো ভার্বের প্রয়োজন নেই। তাহলে যখন এই দিকের সেন্টেন্সগুলোতে আমরা যে ভার্বগুলো লিখেছি এই প্রত্যেকটা ভার্ব মেন ভার্ব, কিন্তু এখানে আমরা মেন ভার্ব থাকা সত্ত্বেও একটা করে অক্সিলারি বা হেল্পিং ভার্বের ব্যবহার করেছি। তাহলে এখান থেকে আমরা আইডেন্টিফাই করব কি করে কোনটা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব আর কোনটা মেন ভার্ব? কারণ এই হেল্পিং ভার্বটা ওই মেন ভার্বটাকে একটা সেন্টেন্স তৈরি করতে সাহায্য করছে। তাহলে এখানে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডাজ এগুলো হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের কাজ করেছে মেন ভার্বের আগে বসে। আর এই দিকের ভার্বগুলো নিজে থেকেই একটা অর্থ সম্পূর্ণ করে দিয়েছে, তাই এটাকে আমরা বলবো মেন ভার্ব। তাহলে অক্সিলারি ভার্বের ফাংশন কি হবে? অক্সিলারি ভার্ব কোনো মেন ভার্বের আগে বসবে এবং সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কী কী জিনিস জানতে পারবো সেটা আমাদের জেনে রাখাটা খুবই দরকার। এক, ওই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রথমত টেন্স তৈরি করব। কী কী টেন্স আমরা তৈরি করতে পারি? আমরা কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা এই অক্সিলারি ভার্বের মাধ্যমে তৈরি করব। আর কি তৈরি করব? আমরা যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে লিখি, সেই সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে গেলে আমাদের এই অক্সিলারি ভার্বের প্রয়োজন। তাহলে এই অক্সিলারি ভার্ব এখানে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডাজ এখানে এই প্রত্যেকটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে তফাৎ কি দাঁড়ালো? মেন ভার্ব নিজে থেকেই একটা সেন্টেন্সকে দাঁড় করাতে পারে, অক্সিলারি ভার্ব কি করবে?
মেন ভার্বকে সাহায্য করবে একটা সেন্টেন্স তৈরি করতে। সেই সেন্টেন্সটা কেমন হবে? কোনো টেন্স তৈরি করতে বা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে সেই সেন্টেন্সটাকে কনভার্ট করতে আমাদের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের প্রয়োজন হয়। তাহলে আমরা নিশ্চয়ই মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি। এখানে অ্যামটা মেন ভার্ব হলো, এখানে অ্যামটা গিয়ে হয়ে গেল অক্সিলারি, এখানে ইজটা হলো মেন ভার্ব, এখানে গিয়ে হয়ে গেল হেল্পিং বা অক্সিলারি ভার্ব। প্রত্যেকটা ভার্বের ক্ষেত্রেই একই জিনিস প্রযোজ্য, এখানে মেন হয়, এখানে হয়ে গেছে অক্সিলারি। কারণ কি? সেই অক্সিলারি ভার্ব আমাদের বিভিন্ন সেন্টেন্সে ইনডিফিনিট টেন্স ছাড়া কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করতে গেলে, সেটা পাস্ট হোক, প্রেজেন্ট হোক, ফিউচার হোক, আমাদের এই অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। তাই অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের কনসেপ্ট আমাদের সম্পূর্ণ ক্লিয়ার রাখতে হবে। কারণ কয়েকটা ক্লাস পরেই আমরা টেন্সের চ্যাপ্টারে ঢুকবো, তখন যদি আমাদের এই অক্সিলারি ভার্ব আর মেন ভার্ব সম্বন্ধে আমাদের এই ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে না পারি, তাহলে আমরা টেন্সে গিয়ে গুলিয়ে ফেলতে পারি। তাই এই অক্সিলারি আর মেন ভার্বের কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে টেন্সটাকে ভালো করে বোঝার জন্য। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা অক্সিলারি ভার্বের যে চার্টটা আছে সেই চার্টটাকে আমরা বোর্ডে লিখব এবং স্টেপ বাই স্টেপ সেই চার্টের অর্থটা আমরা জেনে নেব। অক্সিলারি ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব তিনটে দিয়েই করা যায়। সেই তিনটে চার্ট আমরা এখন বোর্ডে লিখব এবং সেটাকে ক্লিয়ারলি কনসেপ্ট ক্লিয়ার করব। অক্সিলারি ভার্বকে দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর দুই হচ্ছে মোডাল অক্সিলারি। কিন্তু প্রথমে আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করব, আর টেন্স শেখার পর আমরা মোডাল অক্সিলারি সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার করব। কারণ এখন যদি আমরা মোডাল অক্সিলারি নিয়ে আলোচনা করতে থাকি তাহলে আমাদের কনসেপ্ট গুলিয়ে যাবে। তাই আমরা প্রথমে প্রাইমারি অক্সিলারি ভার্ব সম্বন্ধে আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে নেব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে বা হেল্পিং ভার্বকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা কি? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এর বিভিন্ন ফর্মগুলো কী কী সেগুলো আমরা দেখব। এখনই এই যখন আমি ফর্মগুলো তোমাদেরকে বলবো, তোমাদেরকে একটু কনফিউশন হতে পারে, কারণ এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এখন কোনো সেন্টেন্স তৈরি করব না। আমরা সেন্টেন্স কখন তৈরি করব? যখন আমরা কয়েকটা ক্লাসের পর টেন্সের চ্যাপ্টারে যাব, তখন আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করব। তার আগে আমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব সম্পর্কে এদের যে বিভিন্ন ফর্মগুলো আছে সেগুলো দেখে নেব। বি ভার্বের অক্সিলারি ফর্মগুলো কী কী? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং। এগুলো নিয়ে এখন কনফিউশন করার দরকার নেই। আগে তোমরা এগুলোকে নোট ডাউন করে রাখো খাতায়, পরে আমরা টেন্সের ডিটেলস আলোচনা করব। এখন ডিটেলস আলোচনা করলে আমরা গুলিয়ে ফেলবো। হ্যাভ ভার্বের ফর্মগুলো কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং। ডু ভার্বের ফর্মগুলো কি? ডু, ডাজ, ডিড। এগুলো হচ্ছে সব অক্সিলারি ভার্বসের ফর্ম। বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এগুলো দিয়ে আমরা মেন ভার্বও তৈরি করতে পারি। সেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি যখন টেন্সের চ্যাপ্টার পড়ব, তখন আবার দেখব। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে বি, হ্যাভ, ডু এই তিনটের আমাদের প্রয়োজনীয়তা কেন হয়ে পড়লো? কারণ এই প্রাইমারি অক্সিলারি যদি আমাদের ক্লিয়ার না হয়, আমরা টেন্সের যে চারটে করে টাইপ থাকে প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের ভিতরে, সেই টেন্সকে একটাও বুঝতে পারবো না। তাই এই তিনটে ভার্বের ফর্মকে তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। কারণ বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এই তিনটে আলাদা আলাদা ভার্ব দিয়ে আমরা টেন্স শিখব। আমরা বি ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নিয়ে আলোচনা করব টেন্সে। হ্যাভ ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। ডু ভার্বের প্রেজেন্ট, পাস্ট, ফিউচার নিয়ে আলোচনা করব। এই তিনটে ভার্বের আমাদের টেন্স নিয়ে আলোচনা করতে হবে আমাদের ভালোভাবে ইংলিশটাকে শেখার জন্য। তাহলে এই নোটটাকে তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে রাখো, টেন্সের সময় আবার এই নোটটাকে খুলবে। এরপরে
কিছু কনসেপ্ট আমরা লিখেছি, সেটাকে আপাতত প্রাইমারি অক্সিলারির সাথে গোলানোর দরকার নেই। যেহেতু আমরা কয়েকটা ক্লাসের পরে টেন্সের টপিকে যাব, তাই আমাদের এই কনসেপ্টটাও আমাদের জেনে রাখতে হবে। যেমন বি ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা কি ফর্ম ব্যবহার করব, এম, ইজ, আর। পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ, ওয়্যার। পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ব্যবহার করব বিন। প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ব্যবহার করব বিং। প্রেজেন্ট টেন্সে হয় আমরা ব্যবহার করব হ্যাভ, হ্যাজ। পাস্টে হলে হ্যাড, পাস্ট পার্টিসিপেল হলেও হ্যাড, প্রেজেন্ট পার্টিসিপেল হলে হ্যাভিং। যদি ডু ভার্ব হয় সেটা প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করব ডু, ডাজ। পাস্টে ব্যবহার করব ডিড, পাস্ট পার্টিসিপেলে ব্যবহার করব ডান, প্রেজেন্ট পার্টিসিপেলে ব্যবহার করব ডুইং। এটা মনে হচ্ছে কনফিউজিং? কোনো কনফিউজিং নয়। টেন্সের চ্যাপ্টার যখন আমরা শেখাবো তখন আমরা এই প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল, এই 4 রকমভাবে আমাদের ভার্বের ফর্মকে চেঞ্জ করতে হবে। তবেই আমরা টেন্সের যে টপিক, টেন্সের যে সম্পূর্ণ টপিক, তবেই আমরা শিখতে পারবো। তোমরা এই নোটটাকে খাতায় নোট ডাউন করে রাখো। যখন আমরা এক এক করে টেন্সের চ্যাপ্টার এগোতে থাকবো, তখন তোমরা দেখবে এই কনসেপ্টটা তোমাদের কতটা হেল্প করেছে। তাহলে এই দুটো কনসেপ্ট আমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে। এবার আমাদের প্রশ্ন হলো, আমরা সাবজেক্টের উপর নির্ভর করে আমাদের এই ভার্বের চেঞ্জগুলো পরিবর্তন হতে থাকবে। যেমন যদি আই সাবজেক্ট হয় তারপরে ভার্ব হবে অ্যাম, যদি উই সাবজেক্ট হয় তারপরে ভার্ব হবে আর, ইউ সাবজেক্ট হলে ভার্ব হবে আর, হি সাবজেক্ট হলে ভার্ব হবে ইজ। হ্যাভ ভার্বের ক্ষেত্রে যদি আই সাবজেক্ট হয় ভার্ব হবে হ্যাভ, উই হলে ভার্ব হ্যাভ, কিন্তু যদি হি, সি, ইট হয় তাহলে ভার্ব হয়ে যাবে হ্যাজ, বা যদি কোনো নাম বোঝায় তাহলে ভার্ব হয়ে যাবে হ্যাজ। ডু ভার্বের ক্ষেত্রে আই ডু, হি ডাজ, এরকমভাবে ভার্বের পরিবর্তন হতে থাকে। তাই সাবজেক্ট আর ভার্ব সম্বন্ধে আমাদের যে এগ্রিমেন্ট আছে সেটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার অবশ্যই থাকা দরকার, যে কোন সাবজেক্টের পরে কীরকম ভার্বের ফর্ম বসবে। তাহলে আমরা এর আগের সেন্টেন্সগুলো দেখেছি, বিভিন্ন সাবজেক্টের পরে বিভিন্ন রকম ভার্ব বসছে। তাই এর পরের ক্লাসে আমরা কোন সাবজেক্টের পরে কীরকম ভার্ব বসবে, সেটা বি হোক, হ্যাভ হোক, ডু হোক, যে ভার্বই হোক না কেন, সাবজেক্টের পরে কী ভার্ব বসবে, পরের ক্লাসে আমরা সেই চার্টটা নিয়ে আলোচনা করব। এবং সেই চার্টটা তোমরা অবশ্যই ফলো করবে, কারণ যদি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্বন্ধে আমাদের ধারণা ক্লিয়ার না থাকে, তাহলে আমরা যতই টেন্স শিখি না কেন, যতই ভার্ব শিখি না কেন, সাবজেক্ট আর ভার্ব এগ্রিমেন্ট যদি না হয় ঠিক, তাহলে আমাদের সেন্টেন্স সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাই এর পরের ক্লাসটাই তোমরা অবশ্যই নজর রাখো, সেখানে আমরা কোন সাবজেক্টের পরে কী ভার্ব বসবে সেইটা নিয়ে একটা ডিটেলে আলোচনা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।